নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। নিজ বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার করে সাজা কার্যকর করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যর্পণ প্রক্রিয়া আইন অনুযায়ী বিবেচনার কথা বলছে ভারত। শেখ হাসিনার কটূক্তি কোটা আন্দোলনে নেয় নতুন মোড়, স্বৈরাচার পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজপথ। নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বনাশা বন্যায় অনিশ্চয়তায় চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী। শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তা, তিস্তার প্রবল স্রোতে ভাঙল তালপট্টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তুমুল লড়াই, হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক, শুল্ক পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প। কাল ধামরাইয়ে শুরু 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। নতুন সাজে ঐতিহ্যের প্রতীক বিশাল কাঠের রথ, নিরাপত্তা জোরদার। আমন্ত্রণ গুড মর্নিং বাংলাদেশে। গুড মর্নিং বাংলাদেশ। সেই সঙ্গে শুভ সকাল রৌফ এবং সূচনা। শুভ সকাল আলিফ এবং গতকাল কিন্তু বেশ বড় একটি ম্যাচ, ইউরোপিয়ান দুই জায়ান্টের ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে অনেকেরই হয়তো আশা ছিল কিংবা ধারণা ছিল, ভবিষ্যৎবাণী ছিল যে ফ্রান্স জিতবে। আমি একটু জানতে চাই আলিফের কাছে প্রেডিকশন কি ছিল? আমি গতদিন রৌফ ওনাকে বলে গিয়েছিলাম যে স্পেন জিতবে এবং আমি বলেছিলাম লামিন ইয়ামাল 2 গোল করবে। স্কোর লাইন যদিও 2-0 রয়েছে, তবে লামিন ইয়ামাল গোল করেনি। সেই জায়গায় ওয়ারজাবাল এবং পেদ্রো পোরো তাদের গোলে আসলে স্পেন জিতে গেছে। এই জায়গায় কাছে জানতে চাই আমি ভেবেছিলাম যে প্রেডিকশন কি করেছিলেন, স্পেন নাকি ফ্রান্স? না, আমি ফ্রান্সের দিকে ছিলাম, যে ফ্রান্স ভেবেছিলাম যে ফ্রান্স হয়তো বা দুর্দান্ত একটি জয় অর্জন করবে। কিন্তু বিশেষ যে সমস্যাটুকু হলো, ফ্রান্স সমর্থকদের জন্য আসলে এটি কোনোভাবে কাম্য নয়, যে তারা যেভাবে খেলেছে একটি বলও তারা স্পেনের জালে গড়াতে পারেনি। সেই সাথে এবং প্রথম অন টার্গেট শটের জন্য তাদের প্রথমার্ধে তো হয়নি, দ্বিতীয়ার্ধেরও প্রায় 57 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে প্রথম শটটির জন্য, যেটি আসলে ফ্রান্স সুলভ খেলা বলা যায় না। এবং সেই জায়গায় যেমনটি আসলে আশা করা হচ্ছিল যে ফরওয়ার্ড লাইনের সেরা 3 অস্ত্র কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে এবং মাইকেল ওলিসে, তাদেরকে মোটামুটি কিন্তু পকেটবন্দি করে ফেলেছিলেন আসলে কুকুরেয়া। এবং যে আমারও যদি আমি বলি যে এই ম্যাচে আমার আসলে প্রেডিকশন ছিল ফ্রান্স জিতবে, মানে একটা গোল আমি আশা করেছিলাম যে এমবাপ্পে আসলে করবে, বাট আসলে ব্যর্থ হয়েছে। সেখানে স্পেন 2টা গোল করেছে। এবং সেই জায়গায় আসলে স্পেন যেভাবে খেলেছে, তাদের পাসিং থেকে শুরু করে মিডফিল্ডে যেরকম করে সৃজনশীলতা দরকার ছিল সেটি, এবং যখন অ্যাটাকে তারা যাচ্ছে যেভাবে বিল্ড আপ থেকে যে স্পিডটা গেইন করা দরকার ছিল, সেই জায়গায় তারা যেভাবে সবকিছু করেছে খুব ভালো ছিল। অবশ্যই 16 বছর কিন্তু ফাইনালে স্পেন, এবং 2010 সালে প্রথম তারা বিশ্বকাপ তারা অর্জন করে, বিশ্বকাপ তারা জয়ী হয়। কিন্তু এই 16 বছর পরে একটা ফাইনাল ম্যাচে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে তারা অংশগ্রহণ করছে। এখন দেখার বিষয় হচ্ছে আজকে তো একটি খেলা আছে আর্জেন্টিনা। আপনি তো আর্জেন্টিনা সমর্থক, খবর আমরা আরো জানাবো রৌফ এবং সূচনা, আমরা খবরগুলো দর্শকদের জানাতে চাই। নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। জানা যায় ভোরে আগুন লাগে, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হলে একে 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আশপাশের এলাকার মানুষ ভিড় করেছে। অনেকে বালতি দিয়েও পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশিদুল ইসলাম রাজু। আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি, সেই সাথে জানাবেন সেখানে আসলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর আছে কিনা। সূচনা, ধন্যবাদ আপনাকে। মূলত আজ ভোর আনুমানিক 4:30টার দিকে এই আগুনের ঘটনাটা ঘটে, এবং এটি যে স্থানটি ঘটে এটি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ আদমজী ইপিজেড অনন্ত অ্যাপারেলসের একটি গুদাম যে রয়েছে, গুদামটিতে আগুনের ঘটনা ঘটে। এর ফলে ভোরের দিকে ঘটনা হওয়ার কারণে ওই সময়টাতে কোনো মানুষের উপস্থিতির ভিতরে ছিল না। এর ফলে কোনো হতাহত কোনো ঘটনা আসলে ঘটেনি। এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিলন মিয়ার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদের
আর যেমনটা জানিয়েছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে তারা খবর পাওয়া মাত্র তারা কাজ করছেন এবং এ পর্যন্ত তারা 9 থেকে 10টি ইউনিট তারা কাজ করছেন। তবে নির্দিষ্ট করে তারা এখনো বলতে পারছেন না, বিস্তারিত তারা পরে জানাবেন। পাশাপাশি তারা আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তারা যেমনটা জানিয়েছেন যে তদন্ত সাপেক্ষে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও তদন্ত সাপেক্ষে আসলে বলা সম্ভব হবে। আর আমি এই মুহূর্তে যে স্থানটি রয়েছে আদমজি ইপিজেড এলাকায়, এখানে আমরা এসে যেমনটা লক্ষ্য করেছি যে আগুন আসলে আদমজি ফায়ার সার্ভিসও আমাদের যেমনটা জানিয়েছেন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আর আদমজি ইপিজেড সম্পর্কে যদি বলতো, এখানে প্রায় শতাধিক কোম্পানি রয়েছে যেখানে 50 থেকে 60,000 মানুষ শ্রমিক এখানে কাজ করেন এবং ভোরের দিকে আসলে আগুনের ঘটনা হওয়ার পর এখানে শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যত সময় যাচ্ছে আগুন অনেকটা আসলে নিয়ন্ত্রণ চলে আসার কারণে আতঙ্ক অনেকটাই কমে গেছে এবং এই বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস আমাদের যেমনটা জানিয়েছেন যে তারা আশা করছেন ঘন্টাখানেকের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসবে। তবে এটি কাপড়ের গুদাম হওয়ার কারণে ডাম্পিনে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, তারা এমনটাই আমাদের জানিয়েছেন। এদিকে এই ঘটনার পর থেকে এখানে ঘটনাস্থলে আদমজি ফায়ার সার্ভিসের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে টিম এসেছেন। আমরা এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে তারা সাংবাদিকদের তারা বিস্তারিত তথ্য তারা জানাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় আমি আপনাদের যুক্ত করতে চাই যে আদমজি যে ইপিজেডটি রয়েছে এখানে প্রায় 1 লাখ মানুষ এখানে তারা শ্রমিক এখানে তারা কাজ করে থাকেন। পাশাপাশি আসলে যে ইপিজেডের যে গুদামের যে ঘটনাটি আসলে ঘটেছে, এটি আসলে নিয়মিত যে ঘটে বিষয়টি দীর্ঘদিন পর এমন একটি আসলে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস থেকে আমাদের নির্দিষ্ট করে আসলে বলতে না পারলো, তারা আমাদের ধারণা করছেন হয়তো শর্ট সার্কিট থেকেই এমনটি ঘটে থাকতে পারে। আসলে এটি তদন্ত সাপেক্ষে আসলে বলা সম্ভব হবে। তবে এটি গার্মেন্টস কারখানায় আসলে একটু গুদাম হওয়ার কারণে প্রচুর এখানে মালামাল এখানে গুদাম যাচ্ছিল। আদমজি ইপিজেড কর্তৃপক্ষ সূত্রে আমরা এমনটা জানতে পেরেছি। এই বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তবে এই বিষয়ে তারা আমাদের কোনো অফিসিয়ালি কোনো তারা বক্তব্য দেননি। তবে ধারণা করা হচ্ছে যে প্রায় অনেক টাকার আসলে মালামাল কাপড় নষ্ট হবে, ক্ষয়ক্ষতি হবে, এমনটা আসলে ধারণা করা যাচ্ছে। তবে আসলে আদমজি ফায়ার সার্ভিস থেকে যতক্ষণ পর্যন্ত আসলে তারা বিস্তারিত না জানাচ্ছেন, আসলে এর বিস্তারিত আসলে বলা আসলে সম্ভব হচ্ছে না। সূচনা এই ছিল আমার কাছ থেকে আদমজি ইপিজেড থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নারায়ণগঞ্জে আদমজি ইপিজেডে আগুন লাগার সব শেষ খবরাখবর জানছিলাম। বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর। পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ফের পরীক্ষা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানানো মন্ত্রী। গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে। সড়কে চলা শিক্ষার্থী বিক্ষোভের উত্তাপ সংসদেও। শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই। টানা বৃষ্টি জলাবদ্ধতার পরও এইচএসসি পরীক্ষা কেন চলমান থাকলো সে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। এই সময়ে কাপড় চুপড় সহ সমস্ত কিছু ভিজে যায় এবং শিক্ষা উপকরণগুলো, কলম পেন্সিল যেগুলো তারা নিয়ে আসে, হুচুট খেয়ে পড়ে সেইগুলোও ভিজে যায়। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে, আমি এটা বলবো না। তাদের ক্ষোভ কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে, সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। সংসদকে জানান প্রয়োজনে 13 জুলাইয়ের পরীক্ষা আবারও নেওয়া হবে। চিটাগাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনিক দুর্বলতার কারণে কেউ যদি পরীক্ষা দিতে না পেরে থাকেন, তার পরীক্ষা আবারও নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেন যে ক্ষতি হয়েছে তা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে চেষ্টা চলছে। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে, সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান,
আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। এছাড়া পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন বলেও জানান মন্ত্রী। বলেন আগামীতে দুর্যোগকালীন সময় থেকে এইচএসসি পরীক্ষাকে সরিয়ে নেওয়া হবে। 2027 এর এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দুর্যোগে পরীক্ষা নেয়ার প্রতিবাদে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক আটকে জানিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুলিশের সঙ্গে হয়েছে তাদের ধস্তাধস্তিও। সে সাথে সায়েন্স ল্যাব, নীলক্ষেত উত্তর সহ নানা জায়গায় অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এইচএসসি শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত রাজপথ। দুর্যোগের মধ্যে পরীক্ষা, প্রশ্নপত্রে ভুল সহ 3 দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেতে সড়ক অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। ভিসি চত্বরে ঘটে ধস্তাধস্তির ঘটনা। আমাদের তো ফিউচারই শেষ। উনি গতকাল যে প্রশ্ন বানাইছে ফিজিক্সের 2টা কোয়েশ্চেন ভুল। উনি গ্রামারের মধ্যে ওনার গ্রামাটিক্যাল কোয়েশ্চেনের মধ্যে গ্রামাটিক্যাল ভুল 19টা। আমরা তো আসলে পড়ার টেবিল রেখে রাজপথে আসতে চাই নাই, আমাদেরকে লিটারালি বাধ্য করা হয়েছে। আমাদের রাজপথে নামার কারণ হলো আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে। যা হবে একদম সামনে গিয়ে হবে, এর বাইরে আপনারা এখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন আশা করি। উত্তরায় তাদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দেয়া হয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা কালকে কেন্দ্রে যাওয়ার সময় পুরোটা টাইম ভিজে ভিজে গেছি, কেন্দ্রে গিয়ে 3টা ঘন্টা পরীক্ষা দিয়েছি। আর আমাদের যে কোয়েশ্চেনের মান, এটা গত 10 বছরের কোনো বোর্ড কোয়েশ্চেনের সাথে ম্যাচ খায় না। এ ঘটনায় মধ্যস্থতার চেষ্টা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এই আন্দোলনে তৃতীয় একটি পক্ষ যুক্ত হয়ে নৈরাজ্যর চেষ্টা করছে বলেও সতর্ক করেন তারা। গণঅভ্যুত্থান যে পরিবর্তনের রাজনীতি করেছে, সেজন্য আমরা কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা বলেছি সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা গতকালই বলেছি যে রাস্তা বন্ধ করার এই যে প্রক্রিয়া, তাদের যে ইচ্ছা পোষণ, এটি আসলে তৃতীয় পক্ষ তাদের মাথায় ঢুকে দিয়েছে। আমরা বলেছি যে আপনারা সতর্ক থাকুন, আমরা সতর্ক রয়েছি। পরে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। সে কর্মসূচি শেষে অবস্থান নেন জাতীয় সংসদ ভবন এলাকায়। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। বন্যা জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে সারা দেশেও। শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পাশাপাশি অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। 24 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মুহুর্মুহু স্লোগানে উত্তাল রাজপথ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষা বোর্ড, কলেজ ক্যাম্পাস সহ সড়কে অবস্থান। মন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত সহ 3 দফা দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও। এ সময় বন্যা পরিস্থিতির কারণে কয়েক হাজার পরীক্ষার্থী অংশ নিতে পারেনি বলে দাবি তাদের। সবাই এখন বন্যার মধ্যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নাই। অলরেডি একজন স্টুডেন্ট রাজশাহীতে সুইসাইড করছে, এখন এর দায় কে নিবে? উনি যেহেতু মেন্টালি আনস্টেবল, ওনাকে সরাই দেন। বগুড়ার আলফাতুন নেসা খেলার মাঠ থেকেও বেরিয়েছে বিক্ষোভ মিছিল। পরে সমাবেশ হয় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে। এ সময় দাবি পূরণে 24 ঘন্টা সময় বেঁধে দেন তারা। শিক্ষামন্ত্রী বলেছিল এক জেলায় দুর্যোগ, কোনো জলবায়ু পরিবর্তনের কারণে কোনো সমস্যা হলে পুরো বাংলাদেশের পরীক্ষা স্থগিত হবে, সে সেটা করেনি। গতকালকের পরীক্ষায় 19,000 শিক্ষার্থী ভাই বোন অংশগ্রহণ করতে পারেন না, তাদের পরীক্ষা আবার নিতে হবে এবং মিলনকে বর্তমান সরকার থেকে লাল কার্ডের মাধ্যমে বের করে দিতে হবে। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দিনাজপুরের রেলপথ অবরোধের কারণে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এইভাবে করে পরীক্ষা দিয়েছে, পানির মধ্যে ভিজে ভিজে, নিজেরা ক্রমশ পানির নিচে ডুবে তারা যে পরীক্ষা দিয়েছে, এই মানসিক নির্যাতনের কারণে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছি আমরা। 24 ঘন্টার মধ্যে আমরা এই শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছি। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের নানা জায়গায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। সর্বনাশা বন্যার পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে এক বুক হাহাকার আর ধ্বংসস্তূপ। মাথা গোজার ঠাঁই হারিয়ে যেখানে বেঁচে থাকার লড়াইটাই মুখ্য, সেখানে এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে চট্টগ্রামের হাজারো শিক্ষার্থী।
পিয়াল ঘোষের তোলা ছবিতে রুকুনুদ্দিনের রিপোর্ট। এবারের এইচএসসি পরীক্ষার্থী বাঁশখালীর কামরুল। সর্বগ্রাসী বানের জলে ভেসে গেছে তার থাকার ঘর, আর তার সাথেই তলিয়ে গেছে জীবনের বড় হওয়ার স্বপ্ন, তার বই খাতা। সবকিছু হারিয়ে কামরুল এখন এক জীবন্ত লাশ। ঘর বাড়ি প্লাস আমার পড়ালেখার যে স্বপ্নটা ছিল, পড়ালেখা করে যেটা করার ইচ্ছা ছিল, ভালো একটা কিছু করার ইচ্ছা ছিল, এখন বন্যার কারণে সবকিছু চলে গেছে। ঘরও নাই, বই খাতাও নাই, কোনো কিছু নাই। সন্তানের এই অসহায়ত্ব সইতে পারছেন না বাবাও। একদিকে মাথা গোজার ঘর তোলার চিন্তা, অন্যদিকে সন্তানের পড়াশোনার খরচ, সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছেন এই অভিভাবক। এই বই থেকে ভাবলই অনেক কিছু হইলো ত্রান্দাজ আছে না ভাই, তুমি আর কি দিবে। তবে এই চরম দুর্যোগেও আশার আলো ছড়াচ্ছে একই এলাকার আরেক এইচএসসি পরীক্ষার্থী পিঙ্কি আক্তার। তার বই খাতা বানের জলে ভেসে না গেলেও ভিজে নষ্ট হয়েছে প্রায় সবই। রোদে সেই ভেজা বই শুকিয়ে ভাঙা ঘরের খোলা আকাশের নিচেই সে চালিয়ে যাচ্ছে তার বিদ্যাভ্যাস। ঘর বাড়ি সবগুলো ভেঙে গেছে, বই পুস্তক সবগুলা ভিজে গেছে, এগুলা শুকায় এখন একটু পড়ার চেষ্টা করতেছি আর কি। পরীক্ষা তো যেহেতু দিতে হবে সেই জন্য প্রস্তুতি নিতেছি আর কি। শুধু কামরুল বা পিঙ্কি নয়, এই বানভাসী অঞ্চলের ঘরে ঘরে এখন একই চিত্র। সন্তানদের শিক্ষা জীবন কিভাবে বাঁচবে তা নিয়ে দিশেহারা শত শত অভিভাবক। এই মুহূর্তে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, শিক্ষা গ্রহণ করবে, সেই সুযোগও নাই। এখন ঠিক বুঝতে পারতেছি না কিভাবে বাচ্চাদেরকে পড়ালেখা করাবো, আবার সবকিছু ঠিকঠাক কিভাবে হবো। প্রশাসনের হিসেবে এবারের বন্যায় চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে 535টি শিক্ষা প্রতিষ্ঠান। রুকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। দুর্যোগের মধ্যেও পরীক্ষার আয়োজনে শিক্ষা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডিসিদের দেয়া মাঠ পর্যায়ে রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা স্থগিত না করার ব্যাখ্যা দিয়ে দায় সারছে শিক্ষা বোর্ড। পরিস্থিতি সামাল দিতে না পারায় শিক্ষা প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। ফরহাদ বিন নুরের রিপোর্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই নেওয়া হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাধ্য হয়ে পরীক্ষা দিতে অনেকে পেরিয়েছেন হাঁটু পানি, কেউ কোমর পানি, অনেকে রাস্তার খানাখন্দে পড়ে হাবুডুবু খেয়েছেন, অনেকের কেন্দ্রে পৌঁছাতেও বিলম্ব হয়েছে, অনেকেই আবার অংশ নিতে পারেননি বলেও অভিযোগ পাওয়া গেছে। এমন চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনার। এমন সমালোচনার মুখে সোমবার রাতে ব্যাখ্যা দেয় আন্তঃশিক্ষা বোর্ড। জানায়, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলে ব্যাখ্যায় বলা হয়। তাদের একটু কষ্ট করতে হয়েছে, একটু না ভালোই কষ্ট করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে পরীক্ষা গ্রহণে কোনো ব্যাঘাত হয়নি। আপনারা হয়তো খেয়াল করেছেন, জলাবদ্ধতাটা ফিক্সড হয়ে যায় ঢাকা শহরে। এটা আমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পুরো শিক্ষা প্রশাসন ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি বলে অভিযোগ শিক্ষাবিদদের। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা থেকে উত্তরণে জরুরি শিক্ষা কমিশন ও শিক্ষানীতি। ম্যাচুরিটির পরিচয় দেওয়া দরকার ছিল, যে প্রজ্ঞার পরিচয় দেওয়ার কথা ছিল, এই জায়গাটায় এডুকেশন মিনিস্ট্রি এবং যারা সংশ্লিষ্ট তারা এক ধরনের ব্যর্থতারই পরিচয় দিয়েছে। শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর যে অবস্থাটা, আমরা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, আমার ওই যে ছিদ্রটা তো বন্ধ করা লাগবে, গর্তটা তো বন্ধ করা লাগবে আমাদের। তা আমাদের ওই জায়গাটায় মনোযোগ দেওয়ার জন্য সবার আগে দরকার ছিল একটা কমিশন করা। শিক্ষার্থীদের দুর্ভোগ, আন্দোলন আর সমালোচনার মধ্যেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় সেদিকেই সবার নজর। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের হেয় করে বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তারা অভিযোগ করেন, নির্বাচনে ৭০% মানুষ গণভোট দিলেও তা ছুঁড়ে ফেলা হয়েছে। দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগানে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জেলায় জেলায় কর্মসূচিতে অংশ নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই পদযাত্রায় অংশ নেয় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি মন্তব্য করেন, শিক্ষামন্ত্রী বুক সমান পানিতে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের বাধ্য করেছেন। বলেন, ইস্টার্নবাজি বাংলাদেশে আর চলবে না। পরে মুন্সিগঞ্জের পদযাত্রাতেও বক্তব্য রাখেন তিনি। বুক সমান পানিতে
2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি ভুল দিয়ে রেখেছেন। বগুড়ার সাতমাথায় জুলাই পদযাত্রায় অংশ নেয় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় এনসিপির অন্যতম এই শীর্ষ নেতা এইচএসসি পরীক্ষার্থীদের সাথে সংহতি জানান। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচনে ৭০% মানুষ গণভোট দিলেও তা ছুঁড়ে ফেলা হয়েছে। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন করা হচ্ছে। যখনই আপনাদের পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে ওলা জুলাই ব্যবসায়ী, আমাদেরকে বলে হাদি ব্যবসায়ী, আমাদেরকে বলে নব্য ব্যবসায়ী। যদি আমরা জুলাই ব্যবসায়ী হয়ে থাকি, আমরা 1000বার জুলাই ব্যবসায়ী হব, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটায় এখন 7:32। সকালবেলা আপনাদের অনেকেরই অভ্যাস পত্রপত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেয়ার, আর আপনাদের সুবিধার্থে গুড মর্নিং বাংলাদেশের এই পর্যায়ে দেশের শীর্ষ পঠিত পত্রপত্রিকার মূল শিরোনাম সম্পর্কে জানাতে আমাদের আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আমরা আলিফের কাছ থেকেই জানতে চাই। রৌফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আসলে বলছিলেন যে দিনের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে এবং সেই সঙ্গে শিরোনামগুলো জানতে দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে গুড মর্নিং বাংলাদেশে প্রতিদিনের মতো আজও আমরা জানিয়ে দেব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম উঠে এসেছে। সেই ধারাবাহিকতা আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক প্রথম আলো দিয়ে, যেখানে প্রথম পাতার প্রথম যে শিরোনামটি দেখা যাচ্ছে সেটি আসলে ফুটবল বিশ্বকাপ নিয়ে গত রাতের ম্যাচ, যেখানে শিরোনাম করা হয়েছে হঠাৎ বিবর্ণ ফ্রান্স, ফাইনালে স্পেন। অর্থাৎ পুরো আসর জুড়ে ফ্রান্স যে দাপট দেখিয়ে এসেছে, একটি পর্যায়ে তো গিয়ে মনেই হচ্ছিল যে এই ফ্রান্স অপ্রতিরোধ, এই ফ্রান্সকে হারানোর মতো, থামানোর মতো দল আসলে এই বিশ্বকাপে তেমন কোনো দল নেই। তবে তাদের সেই সম্ভাবনাকে মোটামুটিভাবে উড়িয়ে দিয়ে স্পেন কিন্তু ফাইনালে উঠে গেল এবং তাদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্পেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিশ্চিত করলো। সেই জায়গায় স্পেনের যে খেলা, সেই খেলা নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। ঠিক যে ব্যাপারগুলো ম্যাচের বিভিন্ন সময়ে যা যা ঘটেছে সেই খবরগুলো এখানে তুলে আনা হয়েছে, যেমনটি আসলে আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সেই খবরগুলোই ঘুরে ফিরে এখানে এসেছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের আরও খবর এখানে রয়েছে, যেখানে আসলে আর্জেন্টিনার ম্যাচ আজ রাতে, বিগ ম্যাচ, সেটি নিয়ে কথা বলা হয়েছে এবং লিওনেল মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু নানাভাবে ঘুরে ফিরে ইতিহাসের নানা কথা কিন্তু ফেরত চলে আসছে। যেমনটি আসলে বলা হচ্ছে আটলান্টায় ফকল্যান্ডের ছায়া, অর্থাৎ আপনারা জেনে থাকবেন সর্বশেষ আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের একটি বেশ টানটান উত্তেজনার ম্যাচ ছিল 1986 বিশ্বকাপে, যেখানে দিয়াগো ম্যারাডোনার সেই হ্যান্ড অফ গড এবং একই সঙ্গে গোল অফ সেঞ্চুরি, দুইটি গোল এবং সেই গোলের যে ধারাবাহিকতা এবং তার পরিপ্রেক্ষিতে এর আগে 1982 সালে যে ফকল্যান্ড যুদ্ধ, সেই যুদ্ধকেও কিন্তু বারবার স্মৃতিপটে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেই জায়গায় মোটামুটি আগুনে ঘি ঢালার কাজটা কিন্তু করছেন আর্জেন্টিনার খেলোয়াড়দের। যে ড্রেসিং রুমে তাদের যে গান, সেই গান কিন্তু ঘুরে ফিরে সেই ফকল্যান্ডের কথা গানেও উঠে আসছে। তো সেই ম্যাচ ঘিরে নানা ধরনের খবরাখবর এখানে রয়েছে। ফুটবল বিশ্বকাপের খবর যেমন রয়েছে, ঠিক একইভাবে দেশের নানা প্রসঙ্গও কিন্তু এখানে শিরোনামে উঠে এসেছে। যেমনটি আসলে দর্শক আপনারা জেনে থাকবেন, গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে কিন্তু একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে, যেটির শীর্ষক মানে যে শিরোনাম ছিল সেটি ছিল হচ্ছে তারুণ্য, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ। এবং সেই শীর্ষক আলোচনায় তরুণ উদ্যোক্তাদের নানা ধরনের সহযোগিতার আশ্বাস কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 5 কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে স্টার্টআপে এবং 500 কোটি টাকার একটি ফান্ড এখানে প্রস্তাব করা হয়েছে। সে বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে খবরাখবর রয়েছে এবং সেই জায়গায় যেমনটি আসলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কিন্তু আলাপ আলোচনায় যোগ দিয়েছিলেন আসলে দেশের প্রায় 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় 230 জন শিক্ষার্থীর একটি দল এবং সেখানে তাদের পক্ষ থেকে এই তারুণ্য নির্ভর যে স্টার্টআপ সংস্কৃতি এবং সেই জায়গায় আসলে বাংলাদেশের যে সম্ভাবনার জায়গাগুলো, সেগুলো শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছেন। একদিকে যেমন তারা তাদের সম্ভাবনা এবং সমস্যার কথাগুলো তুলে ধরেছেন, পাল্টা দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও নানা আশ্বাসের কথা জানানো হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে যে
খবরাখবরগুলো উঠে এসেছে সেটি কিন্তু এই শিরোনামে স্থান পেয়েছে। সেই সঙ্গে যদি পাশে আরেকটি খবর আমরা দেখতে পাই, যেখানে কিনা ঢাকা, চট্টগ্রাম সহ মোট 13 জেলায় শিক্ষার্থীদের ক্ষোভের যে বিষয়টি, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও এইচএসসি এবং সমমানের পরীক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এবং সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে নানা রকম ক্ষোভ ছিল। একই সঙ্গে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের একটি কথার সূত্রপাত ধরে কিন্তু তাদের মাঝে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এবং সেই জায়গায় তারা সড়কে নেমে আসেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেন এবং নানা দাবি সহ তারা আসলে পরীক্ষা যে স্থগিত করার দাবি এবং সবকিছু মিলিয়ে নানা যে দাবি তাদের, সেগুলো তুলে ধরে তারা কিন্তু সড়কে আন্দোলনে নেমে আসেন। সেই আন্দোলনের খবরাখবর কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। যেমনটি আসলে বলা হচ্ছে, সংসদ ভবনেও কিন্তু শিক্ষার্থীদের সংসদ ভবনের সামনেও আন্দোলন করা হয়েছিল এবং সেই জায়গায় কিন্তু জাতীয় সংসদেও শিক্ষামন্ত্রীকে তোপের মুখে পড়তে হয়েছে। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন সংসদ সদস্য তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেন এই বিরূপ আবহাওয়ার মাঝেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হতেই হলো, সেই জায়গায় কি আসলে শিক্ষামন্ত্রীর যে ভূমিকা নেওয়ার কথা ছিল, দরকার ছিল, সেটি তিনি নিতে পেরেছেন কিনা। তবে চাপের মুখে কিন্তু শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সেই জায়গায় তিনি যেমনটি বলেছেন যে দুঃখ প্রকাশের পরে তিনি এমন ঘোষণা দিয়েছেন যে প্রশ্নপত্রে যে ভুল, সেই ভুলের জায়গা থেকে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার একটি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং একই সঙ্গে ডাটা কিংবা তথ্য বিশ্লেষণ করে ঠিক যেই পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো নেওয়া হবে এবং সেই জায়গায় আসলে পরীক্ষা ও অনুষ্ঠানের জন্যও কিন্তু এক ধরনের কথা তার পক্ষ থেকে আশ্বাসের বাণী কিন্তু শোনানো হয়েছে। মোটামুটি ঘুরে ফিরে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় এই শিরোনামগুলো ছিল। এ পর্যায়ে আমরা যদি দৈনিক সমকালে দেখানোর চেষ্টা করি, সেখানে প্রথম পাতায় কী কী শিরোনাম রয়েছে তা যদি দেখানোর চেষ্টা করি, আবারও কিন্তু সেই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবরই কিন্তু এখানে প্রথম পাতায় উঠে এসেছে। প্রথম শিরোনামটি করা হয়েছে সেটি নিয়ে, যেখানে বলা হয়েছে দিনভর রাস্তায় শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। অর্থাৎ যেমনটি আসলে আমরা বলছিলাম দৈনিক প্রথম আলো পত্রিকার খবর জানানোর সময়ও যে জাতীয় সংসদে কিন্তু তোপের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী, সেই খবরটি এখানে উঠে এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তার দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেই দুঃখ প্রকাশটিকে কিন্তু আশার বাণী হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ তিনি যেমনটি বলেছেন যে পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হবে ভুল প্রশ্ন এবং একই সঙ্গে প্রয়োজন বিবেচনায় দরকার হলে কিছু কিছু জায়গায় যে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত করা কিংবা অনুষ্ঠান হওয়া, সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে। তো সেই বিষয়টি এখানে খবরাখবরে উঠে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে এই আন্দোলনের পাশাপাশি আরও কিছু খবর এখানে রয়েছে, যেমনটি আসলে বর্ষা মৌসুমে পাবলিক পরীক্ষা হবে না এমন নীতিগত সিদ্ধান্তের কথাও কিন্তু আসছে। অর্থাৎ যেহেতু এই বিরূপ আবহাওয়ায় পরীক্ষা দেওয়ার যে এক ধরনের ঝামেলা বা এক ধরনের যে ঝইঝক্কি পোহাতে হয় যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন এবং পরীক্ষার আয়োজক যারা করে থাকেন, সেই জায়গা থেকেও কিন্তু এই সিদ্ধান্তের ব্যাপারটি আসতে চলেছে। সে সঙ্গে আরেকটি খবর এখানে রয়েছে, যেমনটি আসলে গত কয়েকদিনের যে বন্যা পরিস্থিতি কিংবা ভারী বর্ষণ, তারপর কিন্তু গতকালকে যেমন দেখা গেছে আবহাওয়া অনেকাংশেই বিভিন্ন জায়গায় আসলে ভালো হতে শুরু করেছে এবং কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে, এমন খবরাখবর কিন্তু রয়েছে। তবে সেই জায়গায় কিছু শঙ্কার জায়গা কিন্তু রয়েছে, যেমনটি আসলে শিরোনামে বলা হচ্ছে এল নিনোর প্রভাবে বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। অর্থাৎ এই জায়গায় কিন্তু আবহাওয়া এবং জলবায়ুগত যে এক বিরূপ প্রতিক্রিয়া, সেই ব্যাপারটি নিয়ে কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে এবং সেটি আসলে এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে বিশেষজ্ঞের মতামত বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন, সেটিও এখানে শিরোনাম করা হয়েছে। যেমনটি বলা হয়েছে জলাবদ্ধতার কারণগুলো মানব সৃষ্ট। অর্থাৎ গতকাল যেমনটি বলা হচ্ছিল, স্টার নিউজের পর্দায় সংবাদেও বলা হচ্ছিল যে মোট 4টি কারণে আসলে ঢাকা সহ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা, তার মূল 4টি কারণ তুলে ধরা হয়েছে, যার কিন্তু সবগুলোই আসলে মানব সৃষ্ট। অর্থাৎ এই জায়গায় ড্রেনেজ সিস্টেম নিয়ে নানা ধরনের কথা চলছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই ড্রেনেজ সিস্টেম যে কাজ করছে না ঠিকঠাক মতো, তার প্রধান কারণ কিন্তু এই নগরবাসী। অর্থাৎ নগরবাসীর যে কাজগুলো করে থাকা দরকার, সচেতনতার অভাবের কারণে যেটি হয়ে থাকে যে নানা ধরনের বর্জ্য পদার্থ, পলিথিন, প্লাস্টিক সহ নানা ধরনের ময়লা আবর্জনা কিন্তু এই ড্রেনেজ সিস্টেমে গিয়ে ড্রেনেজ সিস্টেমের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি আসলে বাধাগ্রস্ত হয়। সেই খবরটি এখানে শিরোনাম করা হয়েছে। সেটি আসলে পাশে আরেকটি খবরের মাধ্যমে দেখানো হয়েছে 5 বছরেও চালু হয়নি ড্রেনেজ সার্কেল। অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে গত 6 বছরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো কোনোটি কিন্তু আসলে কাজে আসেনি। সেই খবরটি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর, যেমনটি আসলে আমরা প্রথম আলোতে দেখাচ্ছিলাম যে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল স্পেন, সেই ম্যাচের নানা দিক নিয়ে এখানে কথা উঠে এসেছে এবং এই জায়গায় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো, কিছু খবরাখবর কিন্তু আপনারা দেখছেন যে যেখানে ফুটবল বিশ্বকাপের এই যে নানা উন্মাদনা, সেই উন্মাদনার মাঝে একটি বিষয় কিন্তু উঠে এসেছে, যেমনটি আসলে গতদিনের খবর আমরা বলছিলাম যে এবারের সেমিফাইনালে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের একদম সঠিক প্রতিফলন দেখা গিয়েছে। অর্থাৎ শীর্ষ 4 দল তারাই কিন্তু আসলে সেমিফাইনাল খেলছে এবং সেই জায়গায় আরও একটি র্যাঙ্কিংয়ের প্রতিফলন দেখা গেছে, যেখানে কিনা দেখা যাচ্ছে র্যাঙ্কিংয়ে 2 এবং 3-এ থাকা স্পেন এবং ফ্রান্স যখন কিনা মুখোমুখি হয়েছে, সেই জায়গায় কিন্তু স্পেন জিতে গেছে। যদিও সাম্প্রতিক সময়ের ফর্ম বিবেচনায় কিন্তু স্পেনকেই অনেকে এগিয়ে রাখছিলেন। সেই জায়গায় আর্জেন্টিনা ভক্ত সমর্থক
যারা রয়েছেন তারা আশাবাদী হতেই পারেন। আজ র্যাঙ্কিংয়ে 1-এ থাকা আর্জেন্টিনা কিন্তু মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ে 4-এ থাকা ইংল্যান্ডের। সেই জায়গায় আসার অনেক কিছুই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা সমর্থকরা। এ পর্যায়ে আমরা যদি দৈনিক যুগান্তরের খবরাখবর আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের খবর এখানে শিরোনামে উঠে এসেছে। শিরোনাম করা হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দুর্ভোগ, অর্থাৎ এই জায়গায় তাদের যে বিক্ষোভ অর্থাৎ সড়ক আটকে রেখে সড়ক অবরোধ করে যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু গতকাল দেখা গিয়েছে উত্তরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ নানা জায়গায় আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এদিকে সায়েন্স ল্যাবের দিকেও কিন্তু যানজট সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সেই খবরাখবরগুলো এখানে ঘুরে ফিরে উঠে এসেছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী যে দুঃখ প্রকাশ করেছেন সেটি যেমন এসেছে, পাশে আরেকটি খবর দেখা যাচ্ছে যেটা আসলে অন্য পত্রিকার প্রথম পাতায় আমরা দেখিনি। সেখানে হচ্ছে শেখ হাসিনা সহ শীর্ষ 11 শিল্প প্রতিষ্ঠানে দুর্নীতি এবং অর্থ পাচার এবং তদন্তে গতি আনতে দুদককে চিঠি দিল অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ গত যে আওয়ামী সরকারের আমল ছিল সেই জায়গায় যে নানা ধরনের দুর্নীতি এবং সেই দুর্নীতিগুলো আসলে সঠিকভাবে তদন্তের মাধ্যমে তুলে আনা যেন যায়, সেই ব্যাপারে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদককে চিঠি দেওয়া হয়েছে, সেই খবর এখানে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার দাবি করা হয়েছে সংসদে, সেই খবর যেমন দেখা যাচ্ছে। সেখানে সংস্কার সংশোধনে রাজনৈতিক জোট সংবিধান বিতর্ক নিয়ে যে খবর সেটিও কিন্তু এখানে প্রতিবেদন উঠে এসেছে। সেই সঙ্গে আরেকটি খবর দেখা যাচ্ছে, সৌদি যুবরাজ সালমান তিনি বাংলাদেশ সফরে আসতে যাচ্ছেন এমন সম্ভাবনার কথা কিন্তু কূটনৈতিক নানা সূত্র থেকে আসছে, সেই খবরটি এখানে প্রতিবেদনে স্থান পেয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবরও কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি খুব সংক্ষেপে, সেখানে যেমনটি দেখা যাচ্ছে, ফিসকাল ইয়ার 27 এনার্জি আউটলুক অ্যাপিয়ার্স লার্জলি ব্লেক, অর্থাৎ এই জায়গায় যে আমাদের জ্বালানি সংকট সহ নানা ইস্যু অর্থাৎ জ্বালানি শক্তি, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর রয়েছে, ফ্লাড ড্যামেজেস 37,000 হাউসেস 400 ট্রেন ব্রিজেস ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে যে বন্যার যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিগুলো নিয়ে এখানে কিন্তু প্রতিবেদন দেখা যাচ্ছে। সেই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের খবর এখানে উঠে এসেছে, যেমনটি আসলে শিরোনাম করা হয়েছে, ন্যাশন ওয়াইড প্রোটেস্টস এরাপ্ট ওভার এইচএসসি এক্সামস অ্যামিড ফ্লাডস, অর্থাৎ বন্যা পরিস্থিতির মাঝেও যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল সেটি নিয়ে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের খবর কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে নিচেই শিক্ষামন্ত্রীর যে দুঃখ প্রকাশ, সেই খবরটিও দেখা যাচ্ছে, এডুকেশন মিনিস্টার সেই সরি ইন পার্লামেন্ট রিটেক অফ এইচএসসি এক্সাম অন 3 সাবজেক্টস লাইকলি, অর্থাৎ 3 বিষয়ে এইচএসসি পরীক্ষার যে পুনর্মূল্যায়ন কিংবা পুনরায় আবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাওয়ার, সেই বিষয়টি কিন্তু এখানে খবরে উঠে এসেছে। সেই সঙ্গে জুলাই বিপ্লবের খবর এখানে দেখা যাচ্ছে, যেমনটি আসলে শিরোনাম করা হয়েছে, ব্লাইন্ডেড বাই বুলেটস অলমোস্ট ফরগটেন বাই স্টেট, অর্থাৎ যারা কিনা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে কিন্তু দেখেও দেখছে না সরকার, এমন খবরাখবর কিন্তু এখানে প্রতিবেদনে রয়েছে, শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে এবং ইংল্যান্ড ফেস মাইট অফ মেসিজ আর্জেন্টিনা, অর্থাৎ এই জায়গায় আর্জেন্টিনা যে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বিশ্বমঞ্চে, সেই খবরটি কিন্তু এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে। মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো দেখানোর চেষ্টা করছিলাম। ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় কিন্তু এই ধরনের খবরাখবরগুলোই উঠে এসেছে। সেখানে ফুটবল বিশ্বকাপের খবর যেমন রয়েছে, ঠিক একইভাবে এইচএসসি পরীক্ষা বন্যা পরিস্থিতির মাঝে হয়ে যাওয়া যে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদে শিক্ষামন্ত্রীর যে দুঃখ প্রকাশ এবং তার পাশাপাশি প্রশ্নপত্রের ভুল সহ নানা ইস্যুতে যে শিক্ষামন্ত্রী কথা বলেছেন, সেই খবরাখবরগুলো কিন্তু উঠে এসেছে। মোটামুটি যে দৈনিকগুলো আমরা দেখছিলাম, সেই দৈনিকের প্রথম পাতার শিরোনামগুলোতে এই খবরাখবরগুলোই উঠে এসেছে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রৌফ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ পত্রপত্রিকার খবর জানাচ্ছিলেন। আশা করছি আমাদের দর্শকরা এতে অনেকটাই উপকৃত হবেন। দর্শক দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সাথে থাকুন। আরেকবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে, সাথে থাকার জন্য ধন্যবাদ। গণভোটের রায়কে শ্রদ্ধা জানাতে হলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শেখ হাসিনা দেশে আসলে তাকে গ্রেফতার করে সাজা কার্যকর করা হবে। গণভোটের গণরায়কে শ্রদ্ধা জানাতে হলে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদেরকে আসতে হবে, সেখানে আলোচনা করতে হবে। সেখানে যদি সবাই সমঝোতার ভিত্তিতে আমরা যদি এই জাতীয় সংবিধান সংস্কার পরিষদ যদি গঠন করতে হয়, সেই আলোচনা ওখানে হবে। কিন্তু আপনারা ওয়াকআউট করলেন। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ট্রিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে। অন্য আরেক প্রশ্নে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প আগের ধারাবাহিকতায় চলমান থাকবে। Statements or interview that was given by বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য বা সাক্ষাৎকারের বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রত্যর্পণ সংক্রান্ত যে কোনো বিষয় একটি আইনি বিষয় এবং তা আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। is a legal issue, as you very well know, and it will be dealt. দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে জুলাই অভ্যুত্থান। ইতিহাসের পথ ধরে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কথা বলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সময়করা। তারা বলছেন পুরো দেশকে এক করেছিল জুলাই। মাজহারুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের প্রতিবাদ করেন কয়েকশো শিক্ষার্থী। সেই আন্দোলন স্ফুলিঙ্গ হয়ে ওঠে 14 জুলাই শেখ হাসিনার রাজাকার কটূক্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেই বক্তব্যের প্রতিবাদে রাতে গোটা ক্যাম্পাস কেঁপে ওঠে শিক্ষার্থীদের স্লোগানে। সে যখন রাজাকারের নাতিপুতি বলল, স্টুডেন্টরা ক্ষোভে ফেটে পড়ল। ওই ক্ষোভ এমন ক্ষোভ ছিল, ওইখানে আপনি যা ফেলবেন ওইটাই আগুনে রূপান্তরিত হবে। এই স্লোগান ছিল, এটা একটা পাল্টা আঘাত, যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না, বরং সেই শব্দকে নিয়েই আমি তোমার সামনে দাঁড়াবো। আন্দোলন দমাতে পরদিন শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। টার্গেট করা হয় নারী শিক্ষার্থীদের। কার্জন হলের সামনে মধ্যরাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 15 জুলাই যখন আমরা দেখলাম যে মেয়েরা থাকার কারণে আক্রমণ করবে না, এই কথাটা যেমন সত্য না, তেমনি শুধুমাত্র মেয়েদেরকে টার্গেট করেই 15 জুলাই আসলে আক্রমণটা চালানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে এবং এইটা নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমাদের দেশের নারীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টেড নেতা সহ আমরা দেখেছি তাদের ভাড়া করা মানুষজন এবং তাদের মহানগরের যে ছাত্রলীগের মানুষজন ছিল তারা কিন্তু হামলা করে। 16 জুলাই মধ্যরাত থেকে 17 জুলাই সকাল পর্যন্ত বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। পতন হয় দীর্ঘ প্রায় 1.5 দশকের ছাত্রলীগের আধিপত্যের। 16 জুলাই যখন আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে হলগুলোতে গেলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে আমরা বের করে দেব এবং প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত হওয়া মানে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হওয়া। এবং সে অনুযায়ী আমরা রাতেই প্ল্যান করছিলাম, বিভিন্ন স্টেক হোল্ডার, প্রথমে রোকেয়া হল দিয়ে শুরু হলো এবং একে একে মেয়েদের হলগুলো প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হলো। প্রত্যেকটা হলে অধিকাংশ যারা ছাত্রলীগ ছিল তারা আগের দিন যখন রিভোল্ট শুরু হয়েছে, বিদ্রোহ, তারা পালিয়ে গিয়েছে। আর যে হাতে গোনা কয়েকজন ছিল তারা ভয়ে ক্যাম্পাস ছেড়ে দিয়েছে। সংঘাতময় সেই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। ছাত্রলীগ 15 জুলাই যখন সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করলো, তখন আমাদের মনে হয়েছে যে শিক্ষকরা এবং অন্য সাধারণ ছাত্রছাত্রীরা আর আলাদা থাকতে পারেনি। শিক্ষকরাও ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্ম হয়েছে। একজন শিক্ষক হিসেবে, একজন মানুষ হিসেবে আমরা যারা তখন প্রত্যক্ষ করেছি, রাজপথের থেকে আমরা যারা দেখেছি, তাদের বিবেকের যে জায়গাটা, বিবেকের যে তাড়নাটা, সেটাই আমাদের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন, যাতে ফেসিবাদ থেকে মুক্তি পায় দেশ। শুরু হয় নতুন এক দিগন্তের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। প্রায় 3.5 ঘন্টা পর সকাল 7:30টার দিকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মৌমিতা মৌ। আমরা যেমনটি জানতে পেরেছি, আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা সেই খবরাখবর জানাবেন এবং এখন সবশেষ কী অবস্থা রয়েছে।
আলিফ, আজ ভোর 4:10 দিকে এই আদমজি ইপিজেডের অনন্ত ফ্যাক্টরি নামক যে অনন্ত অ্যাপিরিয়ালস রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে এবং এর পরপরই কিন্তু যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে তারা সেখানে যোগ দেয় এবং এরপর কিন্তু ফায়ার সার্ভিসের আরও 8টি ইউনিট সেখানে যোগ দেয় এবং এই মুহূর্তে আমার পেছনেই রয়েছে এখনো আগুন ধোয়ার কিছুটা অংশ দেখা যাচ্ছে, যদিও ভেতর থেকে আমরা শুনেছি যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ে আমাদেরকে আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়নি। তাই আমরা এখন পর্যন্ত ভেতরের কি পরিস্থিতি রয়েছে সেটি একদম নির্দিষ্টভাবে বলতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে, তখন হয়তো আমরা পুরোপুরি জানতে পারবো যে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল। এবং আমরা যতটুকু জেনেছি যে একটু আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু ইপিজেডের যে মেইন যে গেট রয়েছে, ফটক রয়েছে, সেটি খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য ইপিজেডের যে কর্মীরা যারা কাজ করেন তারা কিন্তু এখন ইপিজেডের মধ্যে ঢুকতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এ কারণেই এই যে অন্যান্য ফ্যাক্টরির যে কর্মী রয়েছেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, এখানকার যে শিল্প পুলিশ যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, এমনটা আমরা জানতে পেরেছি। ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা যারা দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত যারা রয়েছেন এখানে তারা হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের জানালে সেই তথ্যটি আমরা জানতে পারবো। এবং এই মুহূর্তে কিন্তু ইপিজেডের যে অন্যান্য কার্যক্রম রয়েছে সেটি স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে চলছে। ইপিজেডে কর্মরত যে অন্যান্য যে শ্রমিক যারা রয়েছেন, যেহেতু এটি শিল্প কারখানা এখানে, তো তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং নির্ধারিত সময় তারা যে প্রতিদিন যে সময়ে ইপিজেডের মধ্যে ঢুকতে পারেন সেই সময় তারা ঢুকতে পারছেন এবং সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে আগুন নিয়ন্ত্রণে আসার কারণেই কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে প্রতিদিনকার যে নিয়মিত কার্যক্রম সেটি সম্পূর্ণ করতে পারছেন। আলিফ, এছাড়াও আজ আমরা ভোর 4:10 দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে আমরা জেনেছি এবং এর পরপরই কিন্তু যে একদম সব থেকে কাছের যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের যে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে সেখানে যোগাযোগ করা হলে সেখানকার যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন তারা তৎক্ষণাৎ এখানে আসেন এবং এরপরে আরও 8টি ইউনিট যোগ দেয় এবং এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা জেনেছি। আলিফ, মৌ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনছিলাম সহকর্মী মৌমিতা মৌ জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর। রৌফ, আমরা দেখছিলাম সূচনা আমরা দেখছিলাম যে এই যে ইপিজেড অন্যান্য শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা একরকম বিষয়, কিন্তু ইপিজেডে তো সাধারণত যেটি হয়ে থাকে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে পূর্ব প্রস্তুতি সেগুলো নিয়ে এই ধরনের কিন্তু যে রপ্তানি প্রসেসিং যে এরিয়াগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। তারপরও সেখানে এই ধরনের অগ্নিকাণ্ড একদিকে যেমন শঙ্কার বিষয়, ঠিক একই সঙ্গে এখানে কিন্তু নানা অনিয়মের চিত্রও কিন্তু আসলে পরোক্ষভাবে ফুটে ওঠে। কেননা এইরকম একটি জায়গায়, ইপিজেডের মতো একটি জায়গায় যখন অগ্নিকাণ্ড ঘটে সেখানে আসলে নিয়মিত নজরদারির আওতায় ছিল কিনা সেই ব্যাপারগুলোও কিন্তু প্রশ্ন উঠে। এবং সেই সাথে শুধু ইপিজেডের কথা না, এর আগেও যেমনটা হয়েছে যে কালশি এবং সেই সাথে কুড়িল বস্তি যেটি আছে এগুলোতেও কিন্তু এর আগে বিগত সময়গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপর থেকে কিন্তু যেটি আমরা বলে থাকি সবসময়, যেটা বলি যে অগ্নিকাণ্ড যখন ঘটে তারপর থেকে আমরা প্রস্তুতি নেই, কিন্তু পূর্ব প্রস্তুতির কোনো সুরাহা আমাদের এখানে হয় না। যে অগ্নিকাণ্ড বিশেষ করে যেটি হয় যে এই যে ইপিজেডের যে অগ্নিকাণ্ড বিভিন্ন নথিপত্র থাকতে পারে সেখানে নথি, এখন এই পূর্ব প্রস্তুতি যদি থাকতো তাহলে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যেই অগ্নি নির্বাপন করা যেত। লেগেছিল কিন্তু একদম ভোরবেলায়, সবাই কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল সেই সময়টা। এরকম ভোগান্তি তো আছে। সেই সাথে আলিফ আরও কিন্তু কিছু ঘটনা যে এই যে বেশ কয়েকদিন ধরেই যে ভারী বর্ষণের জন্য হাওড় অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রামের যে অঞ্চলগুলো ছিল ভারী বর্ষণে একদম তলিয়ে গিয়েছে। সেই সাথে আবার কয়েকদিন বিরতির পরে আবার হাওড় অঞ্চলে এরকম বর্ষণের সম্ভাবনা আছে। এরকমই আমার কাছে একটি প্রতিবেদন আছে, কিন্তু দর্শকদের জানাতে চাই কয়েকদিনের বিরতির পর ফের বর্ষণের কবলে হাওড় অঞ্চল। আছে ভারী বর্ষণ ও উজানের ঢলের পূর্বাভাস। বৃষ্টি প্লাবনের খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির মাহবুব। আমরা আমিরের সাথে এখন যুক্ত হব। আমির, শুভ সকাল আপনাকে। যেমনটি আসলে বলছিলাম যে বিরতির পর আবারও ভারী বর্ষণের সংখ্যা দেখা দিয়েছে। আপনার কাছে জানতে চাই যে নদ নদীর চিত্র কেমন দেখছেন, পানি কমেছে কিনা এবং সেই সাথে নতুন করে বন্যার কোনো সংখ্যা দেখছেন কিনা? আলিফ, দেখুন যে আসলে সুনামগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত ছিল, তো গতকালকে কিন্তু পুরো সুনামগঞ্জ জুড়ে কিন্তু বৃষ্টিপাত ছিল না।
এবং আকাশ খুব ভালো ছিল, একই সাথে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তীব্র গরমও ছিল। তো আজকে সকাল থেকে কিন্তু কিছু বৃষ্টি হয়েছে, একই সাথে এই মুহূর্তে আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ধারণা করাই যাচ্ছে যে বৃষ্টিপাত শুরু হতে পারে। আর আপনি যেটি বলছিলেন যে আসলে নদ নদীর পরিস্থিতি, আমি যদি বলি যে নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার অনেক নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে গতকাল পর্যন্ত, আজকে সকাল 9টায় আমরা আবার নতুন করে তথ্য পাবো। তো গতকাল পর্যন্ত যে তথ্য রয়েছে সেখানে প্রায় পানি যে পরিমাণ হ্রাস পেয়েছে, প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বিপদসীমার প্রবাহিত হচ্ছে। কিন্তু ছাতক উপজেলা যেটি আছে সুরমা নদীর, সেখানে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে গতকাল প্রবাহিত হচ্ছিল। তবে আজকে স্থানীয়দের যে দাবি হচ্ছে পানি প্রায় কয়েক ইঞ্চির মতো কমেছে, সেটি স্থানীয়রা বলছেন। তো পানি উন্নয়ন বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্যটা আমরা পাবো হয়তো সকাল 9টার দিকে। আর আপনাকে যেটি বলি যে আসলে টানা বিরতির পর কিন্তু আবার টানা বর্ষণ ছিল, এরপরে মধ্যে একটি বিরতি ছিল, আবার একটি পূর্বাভাস আছে যে ভারী বৃষ্টিপাত সুনামগঞ্জ সহ তৎসংলগ্ন এলাকা যেগুলো আছে, অর্থাৎ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। যদি ভারতের মেঘালয়ে ভারী বর্ষণ হয়, ইতিমধ্যে সবগুলো হাওর পানিতে টইটুম্বুর হয়ে গেছে। একই সাথে অন্যান্য যে নিম্নাঞ্চল আছে সেখানে কিছু কিছু জায়গা সড়ক যোগাযোগে বিচ্ছিন্নতা ঘটেছিল পানির বৃদ্ধির সাথে সাথে। তো সেই জায়গায় কিছুটা উন্নতি হয়েছে, সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। যাদের বাড়ির একদম কাছাকাছি ছিল, বিপদসীমার কাছাকাছি যে সকল এলাকা ছিল, সেখানে কিছুটা উন্নতি হয়েছে। তবে আজকে থেকে আবার আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, একই সাথে পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো বড় ধরনের শঙ্কা তৈরি হতে পারে। আর যেটি বলছিলাম যে আসলে হাওর অঞ্চলে পর্যাপ্ত পানি ধারণের যে সক্ষমতা ছিল সেটি এই মুহূর্তে নেই। এখন যে বৃষ্টিপাত হবে, একই সাথে যে বর্ষণ হবে, সে বর্ষণের ফলে নতুন করে শঙ্কার মধ্যে পড়বে হাওর অঞ্চলের প্রত্যেকটা নিম্নাঞ্চল। তো সেই জায়গা থেকে ধারণা করা যাচ্ছে, যেহেতু একটি ভারী বর্ষণের পূর্বাভাস আছে এবং এই শঙ্কা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মধ্যে রয়েছে, এটাকে সামনে রেখে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি উপজেলা পর্যায়গুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। হাজারো মানুষের স্বপ্ন তলিয়েছে বানের পানিতে। বন্যার পানি নেমে যাওয়ায় সামনে আসছে ক্ষতির চিত্র। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ গ্রামের বর্গা চাষী ফজল মিয়া এনজিও থেকে ঋণ নিয়ে 2 বিঘা জমিতে করেছিলেন বেগুনের আবাদ। ফলনও হয়েছিল আশানুরূপ, কিন্তু খোয়াই নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে ডুবে যায় পুরো ক্ষেত। একই চিত্র মৎস্য চাষী আরজু মিয়ার। অসুস্থ সন্তানের চিকিৎসার খরচ জোগাতে পুকুরের মাছ বিক্রির পরিকল্পনা করেছিলেন তিনি। পুকুরের মাছ ভেসে যাওয়ায় সেই আশাও শেষ। এখন সন্তানের চিকিৎসা আর নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখান রাত্রে ওটা 2টা সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। গেল 9 জুলাই রাতে অতি বৃষ্টি আর উজানের ঢলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 20টি গ্রাম। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, সবজি ক্ষেত আর মাছের খামার। সবকিছু হারিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। একবারে কোনো কিছু আমরা এলাকাত কেউ কোনো কিছু দেয় না। এখন যদি সরকার থেকে মনে করেন আমরা কোনো কিছু পাই, তাহলে আমরা অনেকটা একটু সহযোগিতা হইব আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জে 1286 হেক্টর আউশ ধান, 248 হেক্টর শাকসবজি, 150 হেক্টর বীজতলা এবং 20 হেক্টর ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 18,255 জন কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় 14 কোটি টাকা। আমাদের কৃষকদের অবশ্যই কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল এবং কিছু সবজি প্রণোদনা অলরেডি মাঠে চলছে। এরপরে যদি সরকার আরও কিছু
তাদেরকে কৃষকদেরকে প্রণোদনা দেয়, সেটা আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা কাছে পৌঁছে দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। এদিকে জেলা মৎস্য বিভাগের তথ্য বলছে এবারের বন্যায় 1453টি পুকুরের 613 মেট্রিক টন মাছ এবং প্রায় 4.5 কোটি টাকার মাছের পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো সহ এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। পুকুরের মাছের পোনা এবং অবকাঠামোগত প্রায় 48 কোটি 13 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমরা মৎস্য চাষিদের এবং খামারিদিকে বন্যার পরবর্তী সময়ে যে কী করণীয় সেই বিষয়ে আমরা সহযোগিতা প্রদান করে যাচ্ছি। উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমরা সকল তালিকা সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলতে পারবো এবং পরবর্তী সপ্তাহে আমরা আশা করছি কাজটা শুরু করতে হবে। এটা যেহেতু দুর্যোগের বিষয়, এটা কুইক রেসপন্সের বিষয় আছে, আমরা অত্যন্ত দ্রুততার সাথে সকল কাজ করছি। সাম্প্রতিক বন্যায় হবিগঞ্জের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যাশা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নামছে বানের পানি, তবে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে অসহায় দুর্গতরা। ধসে গেছে বসতবাড়ি, ভেসে গেছে সহায় সম্বল, মাথার উপরে আছে শুধু খোলা আকাশ। কোথা থেকে নতুন করে শুরু করবেন, করতে পারছেন না তার কিনারা। সাতকানিয়া থেকে নিবিড় সাহার প্রতিবেদন। ছোট্ট সাজিদ, তার ঘুমানোর খাট বানের পানিতে গিয়ে ঠেকেছে রাস্তায়। তার বাড়িতে গিয়ে দেখা মিলল সে বানের তোড় ছিল কতটা। ধসেছে বসত ভিটা। আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পর 13 সদস্যের পরিবারটির মাথার উপরে এখন খোলা আকাশ। বন্যার পানি ওঠার সাথে সাথে গাছ পড়ে গেছে, তো আমরা সবাই বাইরে গেছি। বার হওয়ার পরে আশ্রয় কেন্দ্রে গেছি। এখন এই অবস্থায় এখন চিন্তা করতেছি কোথায় থাকবো। এখন বাড়ি ভাঙে গেছে, আশ্রয় কেন্দ্রে থাকি। শ্রীমোহনী বাজারের দোকানি সিরাজুল, বাড়ি দোকান থেকে পানি নামলেও বন্যা ভাসিয়ে নিয়েছে সব সহায় সম্বল। ঘুরে দাঁড়ানোর লড়াইটা কোথা থেকে শুরু করবেন সিএনজি চালক আব্দুর রহমান তার কুল কিনারা করতে পারছেন না। এটা হলো ওই সাত দোকান, ফান্সিগের দোকান। এখন সবগুলো গেছে, চলে গেছে, মাল বিজি ভুড়ি গেছে। আর কি করবো, এখন 2 দেয় আজুরে সে মাত্র। এখন বাড়ি ঘরও সব পানি, এদিকেও পানি। এখন তো এখন আর অবস্থা সুবিধা হয় না, তো পানি লামানোর পর আর সুবিধা এর দূর। নামছে বানের পানি, উঠেছে রোদ। সে আলোয় সাতকানিয়ার 17টি ইউনিয়নে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। এর শেষ কোথায় বাসিন্দাদের এখন সেই প্রশ্ন। এখানে রাস্তাটা উঁচু করতে হবে, ওখানে কালভার্ট করতে হবে, রেলের রাস্তা আছে না ওদিকে। আবার 1 বছর লাগবে এটা নিয়ন্ত্রণ করতে। এদিকে বন্যার পানি নামার সঙ্গে বেড়েছে পোকামাকড় ও বিষধর সাপের উপদ্রব। চলতি বছর বন্যায় যে ভয়াবহ দৃশ্যের দেখা মিলেছে, বন্যা পরবর্তী সময়ে বন্যার পানি যখন নামছে, এখনকার চিত্র যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি কষ্টদায়ক। বানভাসী ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর প্রয়োজন একটু সুদৃষ্টি আর একটু বেশি সহায়তা। নিবিড় সাহা, স্টার নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। এদিকে দুর্গত এলাকায় সরকারিভাবে চলছে ত্রাণ বিতরণ। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পাশাপাশি বিজিবিও দাঁড়িয়েছে দুর্গতদের পাশে। নামছে বানের জল, তার সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। ঘুরে দাঁড়ানোর লড়াই বানভাসীদের। কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের আশ্রয় কেন্দ্র থেকে অনেকে ফিরছেন বাড়িতে। ক্ষতিগ্রস্ত মাথা গোজার ঠাই, ছড়াচ্ছে রোগবালাই। খাবার সংকট আরও বাড়িয়েছে দুর্ভোগ। আমাদের এখানে মাছের ফসল ছিল, এবার মুরগি ফার্ম আছে, এবং মানুষের শ্বাস করছে, এই ক্ষতিগুলো এগুলো নষ্ট হয়েছে। ক্ষতিগুলো নষ্ট হয়েছে আর কি মেজর। তারপর ফজর ডুবে গেছে, মানে মাছের ফজরটা ডুবে গেছে, এগুলো আর কি। মঙ্গলবার কক্সবাজার সদরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কৃষকদের সহায়তার আশ্বাস দেন তিনি। প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। পার্বত্য অঞ্চলেও চলছে ত্রাণ বিতরণ। প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিজিবি সদস্যরাও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
কয়েকদিনের বন্যার পর নেমে গেছে পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আমাদের খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে একটু জানাবেন যে এই যে পানি নেমে যাওয়ায় বানভাসী মানুষকে আসলে কোনো ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে কিনা, সেই সাথে জানাবেন এই যে ক্ষতিগ্রস্ত যে রাস্তাঘাট মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। সূচনা, পাহাড়ি যে বন্যা অর্থাৎ পাহাড়ি ঢলে যে মাইনি এবং চেঙ্গি নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত ছিল বেশ কয়েকদিন, যার ফলে কিন্তু যে নিম্নাঞ্চলগুলো ছিল সেগুলো প্লাবিত হয়। মানুষের মধ্যে যেমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে তেমনই করে মানুষ বেশ ভোগান্তিতে ছিল, আমরা দেখেছি এবং আমরা সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমি এখন খাগড়াছড়িতে বন্যা পরবর্তী বিষয় যেগুলো দেখেছি, অর্থাৎ কৃষি সেক্টরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সহ গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে, কালভার্ট, সেতু, বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে। অর্থাৎ গতকাল খাগড়াছড়ি জেলা প্রশাসক যিনি রয়েছেন আনোয়ার সাদাত, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এখানে কৃষিতে প্রায় 1031 হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে প্রায় 11 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মৎস্য খাতে প্রায় 2.5 কোটি টাকা ক্ষতি হয়েছে, পাশাপাশি প্রাণী সম্পদেও প্রায় 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গ্রামীণ 18 কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যদিকে 4টি কালভার্ট, একটি ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এখানে যেমন চিত্র দেখা গিয়েছে, অর্থাৎ এই যে মানুষ, বানবাসী মানুষ যারা ছিল তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার একটি বিষয় কিন্তু জেলা প্রশাসক থেকে জানিয়েছে। তবে তাদের যেই ক্ষতি, সেই ক্ষতি নির্ধারণের কার্যক্রম কিন্তু এখনো চলমান ছিল। অর্থাৎ মানুষের ভোগান্তি কমেছে, তবে নিম্ন অঞ্চলগুলো থেকে পানি নেমে যাওয়ায় মানুষ সেখানে বিশুদ্ধ পানির একটু সংকট ছিল। পাশাপাশি যে সড়কে বসত বাড়িতে কাদা উঠে যাওয়ার মানুষের সেই দুর্ভোগগুলো কাটিয়ে অর্থাৎ মানুষের জীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সূচনা। আক্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আক্তার হোসেন, জানাচ্ছিলেন খাগড়াছড়ির বন্যার পানি নেমে যাওয়ার সবশেষ খবর। নির্মাণের 1 বছর না যেতে তিস্তার প্রবল স্রোতে ভাঙল তালপট্টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। মুহূর্তেই পানি ঢুকে পানিবন্দী প্রায় 3000 পরিবার। মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করলেও ভাঙন আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। মোহাম্মদ রাফিনের রিপোর্ট। তালপট্টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রংপুরের গঙ্গাচড়া আর লালমনিরহাট সদরের সীমানায় থাকা এ বাঁধে ভাঙন দেখা দিয়েছে মঙ্গলবার ভোর রাতে। মুহূর্তেই লোকালয়ে ঢুকে পড়ে তিস্তার পানিবন্দী প্রায় 3000 পরিবার। বাঁধ ভাঙার কারণে এই পানিটা আমাদের এদিক ঢুকছে। আমাদের এইটা আছে তালপট্টি হাজিরপাড়া, এটা হচ্ছে পশ্চিম হাজিরপাড়া, তারপর পূর্ব হাজিরপাড়া, তারপর আদর্শ বাজারের দিক দিয়ে মানে এই এলাকাটা পুরোটাই ডুবে গেছে। পানিতে তাড়াতাড়ি যদি নামি যায় তাহলে বেশি ক্ষয়ক্ষতি নয়, আর যদি আবার ফিরে এইভাবে কিছুদিন থাকে তা ভালো ক্ষতি হয়ে যাবে। পানি উঠেছে অনেক বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি বসত ঘরেও। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে চরম দুর্ভোগে বাসিন্দারা। চলাচল রাস্তাটা আমাদের ভেঙে চলে গেছে। এখানকার এলাকার কৃষকের বিচন ধান এগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। আমরা বাসায় থাকতে পারতেছি না, এখন উঁচা জায়গা দেখে আমরা সেখানে আশ্রয় নিচ্ছি। সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ফসলের ক্ষতিগ্রস্তটা এমন বেশি যেটা একবারে নির্মূল হয়ে গেছে, এটা আর পূরণ করা সম্ভব না। ভেঙে যাওয়া বাঁধ স্থায়ীভাবে সংস্কারে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা ইমার্জেন্সি মোটামুটি যে জায়গায় একেবারে ঘর বাড়ি আছে, ইভেন ধরেন যে 90 মিটার 100 মিটার করে করি, ওই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার জুড়ে ইমার্জেন্সি করার জন্য আমরা বরাদ্দ চেয়ে তথ্য পাঠাইছি। অনুমতি যদি পাই তাহলে কাজ করব। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কমছে তিস্তার পানি, তবে তাতে কাটেনি ভাঙন আতঙ্ক। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর। দর্শক, ঘড়ির কাঁটায় এখন 8:12। আপনারা যারা অফিসগামী আছেন তারা ইতোমধ্যেই অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন অথবা অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা করছেন। তাই আপনাদের পুরো দিনের কর্মপরিকল্পনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাই এই পর্যায়ে আমাদের আরেকটি স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আলিফ। জানাবেন আজকের সারা দিনের ওয়েদার এবং ট্রাফিক আপডেট।
রৌফ, আপনাকে আবারও ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ির কাঁটায় 8:12, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা এরই মধ্যে বের হতে শুরু করেছেন, অনেকে হয়তো বের হয়েও পড়েছেন। এবং সেই ক্ষেত্রে আসলে আবহাওয়ার পূর্বাভাসটি জেনে নিলে এবং ঠিক সড়কের চিত্রের একটি সম্মুখ দৃশ্য যদি তাদের সামনে থাকে, অর্থাৎ ঠিক কোথায় যানজট কেমন রয়েছে, কোন সড়কটি ব্যবহার করলে যানজট এড়িয়ে নিরাপদে সঠিক সময় গন্তব্যে পৌঁছানো যেতে পারে, সেই খবরাখবরগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় যদি আসলে আগে থেকে সেই ধারণাটি থাকে। তো দর্শকদের সেই কাজটিকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও তাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তের আবহাওয়ার সবশেষ এবং একই সঙ্গে সড়কের যানজটের চিত্র কেমন রয়েছে। তার ধারাবাহিকতায় আমরা প্রথম যে কাজটি করে থাকি সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন শহরগুলোর আসলে বায়ুমান সূচকের ভিত্তিতে বিশুদ্ধ বায়ুর দেশ বা শহর এই মুহূর্তে কারা কারা এবং শীর্ষস্থানগুলোতে কোন কোন শহর রয়েছে সেটি আসলে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সেখানে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAR এর সূচককে আমরা সাধারণত ব্যাখ্যা করার চেষ্টা করি। সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিশুদ্ধ বায়ুর দেশগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে ডেনমার্কের শহর কোপেনহেগেন। দর্শক, গত কয়েকদিন ধরে কিন্তু নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড ছিল এই শীর্ষস্থানটিতে, তবে সেখানে কিন্তু এখন তা নেই। সেটি আসলে আজ কিন্তু শীর্ষ 10-এও নেই। অকল্যান্ডের অবস্থান কিন্তু এই মুহূর্তে 11, যেমনটি আসলে দেখতে পাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে শীর্ষস্থানে উঠে এসেছে ডেনমার্কের শহর কোপেনহেগেন, বায়ুমান সূচক তাদের এই মুহূর্তে 17। একই সঙ্গে অস্ট্রেলিয়ার শহর সিডনি রয়েছে 18, চায়নার ঘংজু প্রদেশ রয়েছে 19 বায়ুমান সূচক নিয়ে। এই একই বায়ুমান সূচক 19 নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার শহর ক্যানবেরা এবং চায়নারই আরেকটি শহর শেনজেন সেটিও রয়েছে। এবং একই সঙ্গে বায়ুমান সূচক 20 নিয়ে কিন্তু পরবর্তীতে রয়েছে কলম্বিয়ার শহর বোগোতা, যুক্তরাষ্ট্রের হাউস্টন রয়েছে 22 এবং এই একই 22 বায়ুমান সূচক নিয়ে কিন্তু পর্তুগালের শহর লিসবন রয়েছে ঠিক তার পরের স্থানটিতে, অর্থাৎ 8ম স্থানে। সেই সঙ্গে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন, তারা কিন্তু আজ 9 রয়েছে, যেটি কিনা সাধারণত তারা শীর্ষ 5-এর মধ্যে থেকে থাকে অস্ট্রেলিয়ার শহর তিনটি, ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি। তবে আজ মেলবোর্ন কিন্তু রয়েছে 9 নম্বর স্থানে এবং তাদের বায়ুমান সূচক এই মুহূর্তে 25 দেখানো হচ্ছে। সেই সঙ্গে হংকং রয়েছে 26, এই একই 26 নিয়ে যেমনটি বলছিলাম নিউজিল্যান্ডের অকল্যান্ড সেটি কিন্তু 11 নম্বর স্থানে রয়েছে। এই পর্যায়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি ঢাকার অবস্থান ঠিক কোথায়, তাহলে ঢাকার অবস্থান গতদিন কিন্তু এই দিনের এই সময়টাতে ঢাকার অবস্থান ছিল 2, অর্থাৎ দূষিত বায়ুর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে ছিল। তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু ঢাকার অবস্থান কিছুটা নেমে গেছে, অর্থাৎ কিছুটা উন্নতির দিকে ঢাকার বায়ুমান। যেমনটি দেখানো হচ্ছে যে ঢাকার বায়ুমান সূচকে এই মুহূর্তে বায়ুমান সূচক 101 এবং এই 101 বায়ুমান সূচক নিয়ে ঢাকার অবস্থান কিন্তু 14তমতে রয়েছে। অর্থাৎ গত দিনের চেয়ে এই মুহূর্তে ঢাকার অবস্থান কিন্তু বেশ ভালো দেখানো হচ্ছে। তবে যেমনটি হয়ে থাকে সাধারণত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন যান্ত্রিকতার চাপে আসলে বায়ুমান সূচকের অবনতি ঘটতে থাকে এবং তার প্রভাবে কিন্তু দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান উপরের দিকে উঠতে থাকে, যেটি বেশ হতাশাজনক। তবে এই পর্যায়ে যদি আমরা দেখানোর চেষ্টা করি ঠিক অন্যান্য কোন কোন শহর শীর্ষস্থানগুলোতে রয়েছে দূষিত বায়ুর তালিকায়, সেখানে কিন্তু DR কঙ্গোর শহর কিনশাসা রয়েছে এবং বায়ুমান সূচকের অবস্থা যদি দর্শক খেয়াল করে থাকেন তাহলে দেখতে পাবেন 226, যেটি কিন্তু সাধারণত দেখা যায় না। 200-র উপরে কখনোই বায়ুমান সূচক সেভাবে উঠতে দেখা যায় না, সেটি DR কঙ্গোর শহর কিনশাসায় আজ উঠে এসেছে, যেটি কিনা বলা হচ্ছে বায়ুমান সূচকের ব্যাখ্যা যদি আপনারা খেয়াল করে থাকেন সেখানে দেখতে পাবেন 50-এর মধ্যে থাকলে সেটি ভালো, 51 থেকে 100-এর মাঝে থাকলে মোটামুটি অর্থাৎ চলনসই। তবে সেখানে 101 থেকে 150 পর্যন্ত থাকলেই বলা হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ, শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত যে শ্রেণী রয়েছে বা যারা রয়েছেন তাদের জন্য সেটি আসলে বেশ ক্ষতিকর। এবং সেই জায়গায় 150 ছাড়িয়ে গেলে সেটিকে কিন্তু অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় এবং 200 ছাড়িয়ে গেলে সেটিকে খুবই অস্বাস্থ্যকর বায়ু, অর্থাৎ সূচকের ভাষায় যাকে বলা হচ্ছে ভেরি আনহেলদি। এবং সেই বায়ুমান সূচক কিন্তু এই মুহূর্তে কিনশাসায় বিরাজ করছে এবং সেখানে দেখা যাচ্ছে বায়ুমান সূচক 226। এছাড়া এর পরবর্তী শহর যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার শহর জাকার্তা। যেমনটি দেখানো হয়ে থাকে ইন্দোনেশিয়ার এই শহরটি প্রায় শীর্ষস্থান দখল করে থাকে এবং মোটামুটি এই জাকার্তার বায়ুমান সূচক কিন্তু সবসময় বেশ অবনতি কিংবা খারাপের দিকেই আসলে দেখানো হয়। সেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে বায়ুমান সূচক তাদের 159, যেটি 150 ছাড়ানো, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু বলতে হবে। সেই সঙ্গে অন্যান্য যে শহরগুলো রয়েছে, দুবাই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাহরাইনের শহর মানামা রয়েছে, কাতারের দোহা রয়েছে, ইসরায়েলের জেরুজালেম, এই শহরগুলো ঘুরে ফেলে যেগুলো আসলে শীর্ষস্থানগুলোতে থাকে দূষিত বায়ুর তালিকায় সেগুলোই কিন্তু রয়েছে এবং সেই জায়গায় ঢাকার অবস্থান যেমনটি বলছিলাম এই মুহূর্তে সেটি 14। এই পর্যায়ে যদি ঢাকার অঞ্চল ভিত্তিক বায়ুমান নিয়ে কথা বলতে হয়, বায়ুমান সূচক যেরকম দেখানো হচ্ছিল 101 এবং সেখানে বেশ কিছু অঞ্চলে কিন্তু আজ 150 ছাড়ানো বায়ুমান সূচক দেখা যাচ্ছে। যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান বাড্ডার এই পাশটাতে সাধারণত খুব বেশি বাজে অবস্থা থাকে বলা যেতে পারে, যেমনটি দেখা যাচ্ছে 129। তবে তার চেয়ে গুলশান 1-এ রয়েছে 168, বাড়িধারা 129-এর কথা বলছিলাম, বাড্ডা 157, 163 রয়েছে এদিকে মিরপুর রোডে এবং একই সঙ্গে এই পাশে যেমনটি আসলে অন্যান্য যে অঞ্চলগুলো
রয়েছে সেখানেও কিন্তু প্রায় 150 ছাড়ানো বায়ুমান সূচক অনেক জায়গায় রয়েছে। অর্থাৎ এই 150 ছাড়ানো বায়ুমান সূচকটি কিন্তু আসলে শঙ্কার জাগানোর একটি বিষয়। তো সেটি আসলে দেখা যাচ্ছে। পর্যায়ে যদি আমরা আবহাওয়ার খবর জানানোর চেষ্টা করি আপনাদের, এই মুহূর্তে বাতাসের তাপমাত্রা দেখানো হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেমনটি আসলে হয়ে থাকে বায়ুর আর্দ্রতার কারণে এই ঘটনাটি ঘটে থাকে। তবে বায়ুমান সূচকের যে প্রভাব সেটি কিন্তু আসলে বায়ুর গুণগত মানে তেমন একটা পড়েনি। বায়ুর গুণগত মানে এখানে ফেয়ার অর্থাৎ ভালো দেখানো হচ্ছে। তবে বায়ুমান সূচকের কথা যেমন বলছিলাম সেখানে কিন্তু 150 ছাড়ানো বায়ুমান সূচক দেখানো হচ্ছিল এবং সামগ্রিক বায়ুমান সূচকে 101 দেখানো হচ্ছিল, যেটি মোটামুটি অস্বাস্থ্যকর বায়ু বলা যেতে পারে। তবে এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলি, ঠিক গত কয়েকদিন যেরকম বৃষ্টি স্নাত ছিল তারপর কিন্তু গতকাল তেমন একটা বৃষ্টির দেখা পাওয়া যায়নি রাজধানী ঢাকায়, এবং তারই ধারাবাহিকতায় আজও কিন্তু সকালের দিকটাতে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনার কথা দেখানো হচ্ছে না। তবে 11টা-12টার দিকে কোনো অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেইটাই অবশ্য কেটে যাবে। দুপুরের পর থেকে আসলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিকেলের পর থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। তবে এই ব্যাপারটি মাথায় রেখে আসলে চলা উচিত। এই বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু যে কোনো সময় আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই থাকে। সেক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি হাতে রেখেই আসলে বের হলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে। এ পর্যায়ে যদি আমরা সড়কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে এই মুহূর্তে যেমনটি দেখা যাচ্ছে সকালের এই সময়টাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে আসলে যানবাহনের চাপ দেখা যায়। তবে খুব একটা যানবাহনের চাপ আজ বেশিরভাগ অঞ্চলেই দেখা না গেলেও কিছু কিছু অঞ্চলে কিন্তু বেশ ভালো যানবাহনের চাপ দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি যানবাহনের চাপ দেখা যাচ্ছে এই পাশে রামপুরা বাড্ডার এই সড়কটিতে। প্রতিদিনের মতো এই সময়টাতে যেমন হয়ে থাকে তেমনটি হচ্ছে। এই জায়গায় দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং এই সময়টাতে যেরকম হয়ে থাকে ছাত্রছাত্রীদের বহনকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর প্রভাব সড়কে পড়তে থাকে, সেটাই আসলে দেখা যাচ্ছে। সেই সঙ্গে একই সঙ্গে বনশ্রীর পাশে যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের চাপ খুব বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ যানজট রয়েছে। একই সঙ্গে বাড্ডার এই সড়কটাতে কোথাও কোথাও যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ অঞ্চলেই কিছুটা করে আসলে যানবাহনের চাপ রয়েছে। অর্থাৎ এই সড়কগুলো যারা ব্যবহার করবে তাদের আসলে কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে, এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হলে, সঠিক সময়ে পৌঁছাতে হলে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা করা যাবে। সেই সঙ্গে যদি আমরা এই পাশে খেয়াল করি, কামাল আতাতুর্ক এভিনিউ, সেখানে কিন্তু আজ তেমন যানজট নেই, যানবাহনের চাপ তেমন নেই। তবে শাহাবুদ্দিন পার্কের এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। গুলশান এভিনিউয়ের কিছু অংশে যানবাহনের চাপ রয়েছে। তবে বীরুত্তম একে খন্দকার রোডে কিন্তু প্রচুর যানবাহনের চাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই সড়কটি যারা ব্যবহার করবেন, এই সড়কটি ব্যবহার করে যারা গুলশান এভিনিউয়ে প্রবেশ করতে চাচ্ছেন, তাদের আসলে যানবাহনের চাপ রয়েছে এবং যানজট রয়েছে। এই ব্যাপারটি মাথায় রেখে দিনের পরিকল্পনা সাজানো উচিত। সেই সঙ্গে যদি আমরা খেয়াল করি, এই পাশে মহাখালী ডিওএইচএস এর এই সড়কটিতে যানবাহনের চাপ রয়েছে, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা ব্যবহার করে যারা কিনা মহাখালীতে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরও এই প্রবেশ মুখে একটি সিগন্যাল, অর্থাৎ বেশ বড়সড় যানবাহনের চাপ রয়েছে। সেখানে তেজগাঁর এই পাশটাতে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। একই সঙ্গে ফার্মগেটের এদিকেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে কিছুটা। অর্থাৎ যারা এই সড়কগুলো ব্যবহার করবেন তাদের আসলে যানবাহনের প্রস্তুতি বা যানজটের প্রস্তুতি নিয়ে আসলে বের হওয়া উচিত, অর্থাৎ সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। তবে এই দিকটাতে যদি খেয়াল করি, অন্যান্য দিনের চেয়ে কিন্তু আজ কিছুটা যানবাহনের চাপ কম এই কাজী নজরুল ইসলাম এভিনিউর সড়কটিতে। অর্থাৎ কাজী নজরুল ইসলাম এভিনিউ সহ সামনের এই সড়কটি পুরোপুরি আজ তেমন একটা যানবাহনের চাপ নেই। কিছু কিছু জায়গায় যানবাহনের চাপ সামান্য রয়েছে। তবে এ পাশে শাহবাগে কিন্তু বেশ ভালো রকমের যানবাহনের চাপ দেখতে পাচ্ছি। এছাড়া যদি মতিঝিল নিয়ে কথা বলতে হয়, সেখানে মতিঝিলের এই দিকটাতে কিন্তু আজ তেমন যানবাহনের চাপ নেই, অন্যান্য দিন যেমন হয়ে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও যানবাহনের চাপ কিন্তু বাড়তে পারে বা যানজট পোহাতে হতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে নিরাপদে সড়ক চলাচলের জন্য কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা করা যাবে। তো মোটামুটি সড়কের চিত্র দেখাচ্ছিলাম, সেই সঙ্গে আসলে বলার চেষ্টা করছিলাম ঠিক কোথায় কোথায় যানবাহনের চাপ রয়েছে। দর্শক সেগুলো আপনারা দেখলেন। নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং একই সাথে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, কিছুটা সময় হাতে নিয়ে যারা এই সড়কগুলো ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে, এবং মোটামুটি সেই সড়কগুলো এড়িয়ে চলতে পারলে নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যেতে পারে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী রৌফ। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শকরাও এতে অনেকটাই উপকৃত হবেন। দর্শক দেখছেন গুড মর্নিং বাংলাদেশ, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আরও একবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গেল রাত 12:30টার দিকে নগরের জাতিসংঘ শিশু পার্কের পাশে একটি চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পেশাগত কাজ শেষে চায়ের দোকানে কয়েকজন গণমাধ্যম কর্মী গল্প করছিলেন। এ সময় একটি মোটর সাইকেলে দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
শব্দ শুনে তারা সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে আওয়াল নামে এক গণমাধ্যম কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে। হামলার পর গণমাধ্যম কর্মীদের মাঝে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার হয়েও নেই কোনো আবহাওয়াবিদ ও পর্যবেক্ষক। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অবকাঠামো পরিচালনায় লোকবল মাত্র একজন, তাও তিনি বেলুন মেকার। তাই জনবল সংকটে আবর্জনার ভাগাড় হয়েছে খাগড়াছড়ির এই অফিস, যেখান থেকে মিলে না দুর্যোগের সতর্কতা কিংবা আবহাওয়ার পূর্বাভাস। বিষয়টি নজরে আনা হলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। উপর থেকে সবুজের মাঝে ইট পাথরের নান্দনিক অবকাঠামো মনে হলেও নিচে একেবারেই ভিন্ন চিত্র। স্তূপ হয়ে ওঠা ঘাস, ভাঙা জানালা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বোঝার উপায় নেই এটি একটি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। 2009 সালে দীঘিনালার পোমাংপাড়ায় এই পরীক্ষাগারের নির্মাণ কাজ শুরু হয়। ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। প্রকল্পে 8 জন লোক থাকার কথা থাকলেও গত 1 দশকে মাত্র একজন বেলুন মেকারের কাঁধে ভর করেই চলছে এই আবহাওয়ার নজরদারির কাজ। স্থানীয়দের অভিযোগ, আবহাওয়ার পূর্বাভাস না জানার কারণে হঠাৎ বৃষ্টিপাতে তলিয়ে যায় আমন ও আউশ মৌসুমের বীজতলা, শীতকালীন শাকসবজি। পাহাড়ি ঢলে ছোট বড় অসংখ্য পুকুরের মাছ ভেসে যায়। প্লাবিত হয় দীঘিনালা উপজেলার শতাধিক গ্রাম। আবহাওয়া অফিস নিজেই দুর্যোগে আক্রান্ত হয়ে আছেন। একজন মাত্র জনবল আছেন। এই একজন জনবল দিয়ে তো আবহাওয়া অফিস চলে না। তৈরি হওয়ার পর থেকে এই আবহাওয়া অফিস থেকে এই এলাকার মানুষ কোনোদিনও উপকৃত হয়নি। আগাম তথ্য না পাওয়ার কারণে আমাদের যে পাহাড় ধসের সম্ভাবনা, তারপরে যে পানি ওঠার বন্যার সম্ভাবনা আছে, জিনিসটা আমরা আগে পাই না। এই সমস্যা উত্তরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে প্রয়োজনীয় জনবল পদায়ন এবং অতি দ্রুততম সময়ের মধ্যে যেন এই আবহাওয়া অফিসটি কার্যক্রম শুরু করা যায় সেই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখব। প্রত্যাশিত সুফল ভোগ করতে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও উপযুক্ত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পুরনো এসি কেনাবেচার ছোটখাটো এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন। শেখ হাসিনার পতনের পর রাতারাতি কোটিপতি আলোচিত হরিদাস চন্দ্র ওরফে তৌহিদের অ্যাকাউন্টে আসা অর্থের উৎস খুঁজছে পুলিশ। রিমান্ডে চলছে জিজ্ঞাসাবাদ, খোঁজা হচ্ছে তার সহযোগীদেরও। সাবির আহমেদের রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুট রামমূর্তি বানানোর ঘোষণা দিয়ে রাতারাতি আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী ওরফে তৌহিদুল ইসলাম। তার ব্যাপারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরে 12,67,000 টাকা এবং বিভিন্ন সময়ে মোট 2,21,97,000 টাকা হরিদাসের অ্যাকাউন্টে জমা করেন সুজন নামের এক ব্যক্তি। ডাচ বাংলা ব্যাংকের 4টি, সিটি ব্যাংকের 1টি ও অ্যাপ ভিত্তিক 4টি সহ মোট 9টি অ্যাকাউন্ট রয়েছে হরিদাসের। এসব অ্যাকাউন্টে প্রায় 19 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। ডাচ বাংলা ব্যাংকের একটি ব্রাঞ্চেই তার অ্যাকাউন্টে ঢোকে 4,35,70,000 টাকা, যেখান থেকে 4,35,075 টাকা তুলেছেন হরিদাস। এসব লেনদেন দীর্ঘ পর্যালোচনা করে 9,35,00,000 টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আদালতের নির্দেশে তিনি এখন রয়েছেন 4 দিনের রিমান্ডে। 9,35,00,000 সামথিং এরকম ক্যাশ ইন হয়েছে এবং সে ক্যাশ আউটও করেছে 9,65,00,000 মতো। সিআইডি বলছে হরিদাসের মানি লন্ডারিংয়ের সঙ্গে আরও 2-3 জন জড়িত থাকতে পারে। মানি লন্ডারিংয়ের ইস্যুটার বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাকে আর কি, যে কারণ একজন কোনো ব্যক্তির অ্যাকাউন্টে এটা স্বাভাবিক লেনদেন না, তো যার কারণে মানি লন্ডারিং মামলাটা রুজু হয়েছে। সেরকম স্পেসিফিক কোনো প্রফেশন আমরা পাইনি এখন তার কাছ থেকে, বা সেও বলতে পারেনি। 2022 সালে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী। অভিযোগ ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। সে সময় র্যাবকে হরিদাস জানান, 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অবৈধভাবে ভারত গিয়েছিলেন তিনি। সেখানে 2006 সালে মাধ্যমিক ও 2008 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।
শেখেন ইলেকট্রিশিয়ানের কাজ। 2010 সালে ঢাকার উত্তরায় পুরনো এসি কিনে বিক্রি শুরু করেন। 2019 সালে সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে ধর্মান্তরিত হন। নিজের নাম রাখেন তৌহিদুল ইসলাম। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। প্রায় 6 বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও 4 জনকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। রায় রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসামি পক্ষের। 2020 সালের 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে স্বামীসহ বেড়াতে যান এক তরুণী। সেখানে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। ঘটনার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 8 নেতাকর্মীকে গ্রেপ্তার করে র্যাব পুলিশ। তাদের মধ্যে কয়েকজন 164 ধারায় জবানবন্দি দেন। 8 জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাক্ষ্য দেন 24 জন। প্রায় 6 বছর পর আলোচিত এই ঘটনার মামলায় রায় দিলেন সিলেটের আদালত। এতে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া 3 জনের যাবজ্জীবন সাজা আর খালাস পেয়েছেন 4 জন। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। তারপরে উনি একটা অভিযোগের একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি আর হামলার মুখে আতঙ্কে ব্যবসা ঘটানোর উপক্রম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। চাঁদার জন্য কাউকে ফোনে হুমকি, কেউ বা সন্তানের ছবি পাঠিয়ে ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা। না দিলে প্রকাশ্যে চলে হামলা। এমদাদুল হকের রিপোর্ট। 2 কোটি টাকা চাঁদা চেয়ে না পেয়ে সোমবার চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান digital.net অফিসে প্রকাশ্য দিবালোকে ঘটে এমন হামলার ঘটনা। তাতে ভয় আর আতঙ্ক ছড়িয়েছে খাত সংশ্লিষ্ট সবার মাঝেই। ভয়ে প্রকাশ্যে কেউ স্বীকার না করলেও তথ্য বলছে চট্টগ্রামে বড় আরও কয়েকটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে হুমকি ধমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে সন্ত্রাসীরা। তাদের কারো অফিসে হামলার হুমকি, কারো সন্তানের ছবি তুলে পাঠিয়ে দেখানো হয় ভয়ভীতি। এমন অবস্থায় প্রতিষ্ঠান গোটানোর উপক্রম অনেকের। আমার বাচ্চার ছবি তুলে রাস্তা থেকে যদি পাঠায় যে আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আমরা চিনি, আপনার সন্তানকে আমরা নিয়ে যাব, যদি টাকা না দেন তখন আমার অবস্থাটা কি হবে? আমরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি, আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে আছি। এমন বাস্তবতায় নিরাপত্তা দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভও করেছেন খাত সংশ্লিষ্টরা। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এভাবে হুমকি দিয়ে প্রকাশ্যে হামলার ঘটনা আইনশৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ। একটা অপরাধপত্র আপনারা দেখেছেন যে সামনে এসেছে, আর একজন মালিক তিনি কিছুটা লড়াই করেছেন, সেই জন্য সামনে এসেছে, উনি আক্রান্ত হয়েছেন। আর যারা আত্মসমর্পণ করেছে তাদের ঘটনাটা কিন্তু আসেনি। তাহলে ব্যবসায়ীরা কিন্তু সাফারার। তাই ব্যবসায়ীরা যখন সাফারার হবে, বিভিন্ন পেশা যখন সাফার করবে, তখন রাষ্ট্রের অর্থনীতি কিন্তু নির্বিঘ্নে চলতে পারে না। সোমবারের ঘটনায় মামলা হলেও মঙ্গলবার পর্যন্ত আটক হয়নি কেউ। পুলিশ বলছে এ ঘটনার তদন্তের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানেও এমন হুমকি বা চাঁদা দাবির সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে। এখানে থানা পুলিশের পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। ঠিক আছে, সক্রিয় হচ্ছে তদন্ত করার জন্য আমাদের টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। চট্টগ্রামে লাইসেন্সধারী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে 115টি, যাদের মাধ্যমে সেবা নেন কম বেশি 20 লাখ গ্রাহক। এমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছে একটু পর, সাথে থাকুন। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার পুনরুদ্ধার কার্যক্রমের জন্য 900 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অংশীদাতারা। ইউরোপীয় কমিশনার দুব্রাভকা সুইকা জানিয়েছেন,
গাজা পুনর্গঠনের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন সেই তুলনায় এই সহায়তা খুব সামান্য। তবে ভবিষ্যতে গাজার পুনর্গঠন কার্যক্রম শুরু হলে ধাপে ধাপে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা জানান, ফিলিস্তিনি এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে পুনর্গঠন কার্যক্রমে কোনো অগ্রগতি আসবে না। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো অঞ্চলটি পুনর্গঠনে প্রয়োজন প্রায় $70 বিলিয়ন। আমরা একসঙ্গে গাজার প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্য প্রায় 900 মিলিয়ন ইউরোর একটি প্রাথমিক সহায়তা প্যাকেজ সংগ্রহ করেছি, মার্কিন ডলারে, যার পরিমাণ প্রায় $1 বিলিয়ন। আপনাদের যেখানে $70 বিলিয়ন প্রয়োজন, সেখানে আমাদের কাছে আছে মাত্র $1 বিলিয়ন। তবে এটাও একটি বার্তা যে আমরা পশ্চিম তীর ও গাজা উভয় অঞ্চলের ফিলিস্তিনি জনগণের পাশে আছি। হরমুজ নিয়ন্ত্রণে ইরান যুক্তরাষ্ট্রের লড়াই আরও তীব্র হয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এদিকে হরমুজে 20% হারে শুল্ক আদায়ের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলায় ফের চড়া উত্তেজনার পারদ। রাতের অন্ধকারে একের পর এক বিস্ফোরণ। দক্ষিণ ইরানের হরমুজগান ও খুজেস্তান প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাসের পশ্চিমে 6টি বিস্ফোরণের পাশাপাশি কেশমদ্বীপ ও সিরিকেও হামলার খবর পাওয়া গেছে। সেন্টকম বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা ধ্বংস করতেই নতুন এই অভিযান। মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে 20টির বেশি যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে বলেও দাবি তাদের। এদিকে ইরানি বন্দরগুলোতে ফের অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে 20% শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলেও জানান ট্রাম্প। হরমুজ প্রণালী ইরান ছাড়া সব দেশের জন্য উন্মুক্ত, কিন্তু ইরানের বন্দর থেকে আসা যাওয়া করা সব জাহাজের উপর পূর্ণ অবরোধ থাকবে। উপসাগরীয় দেশগুলোর সাথে নতুন বাণিজ্য চুক্তির মাধ্যমে আগের 20% ফি আরোপের পরিকল্পনা বাতিল করছি। জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান। বাহরাইনের শেখ ইসা, কুয়েতের আলী আল সালেম, জর্ডানের আজরাক সহ বেশ কিছু মার্কিন ঘাঁটিতে হামলার ছবি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যমগুলো। মার্কিন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিশোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে সুযোগ পেয়ে ফের যুদ্ধে ঢুকতে চাইছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে হামলা হলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানের নেতাদের বলছি, ইসরায়েলে হামলা করলে আগের চেয়ে শক্তিশালী জবাব পাবেন। যারা আমাদের আঘাত করবে তাদের দ্বিগুণ শক্তিতে প্রত্যাঘাত করা হবে। ক্রমবর্ধমান এই সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সব পক্ষকে সংযত থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফফাতিরা, স্টার নিউজ। দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। প্রকৃতি আমরা বড় অসহায় আছি। রান্না করার কোনো উপায় ছিল না। শুধু দুবেলা খিচুড়ি আসে, ওখানে ব্যবস্থাপনা ঠিক নেই। বই খাতা মোটামুটি অনেক নষ্ট হয়ে গেছে, 2-1টা মাত্র বাঁচাতে পারছি। বাচ্চাটা নিয়ে আসতে তো খুব কষ্ট হয়েছে। ঝুঁকিপূর্ণ ভিতরে আছে। বন্যা হল তার কিছু থাকে না, সবকিছু ধ্বংস হয়ে যায়। বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে, গরু ছাগল মানে খাদ্য পাচ্ছে না। ছাত্রী নিবাস আছে, ওখানেও প্রায় নিচে ফ্লোরটা একেবারে ডুবে গেছে।
আরেকবার স্বাগত গুড মর্নিং বাংলাদেশে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল ধামরায় শুরু হচ্ছে 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। উৎসব ঘিরে দৃষ্টিনন্দন সাজে সেজেছে ঐতিহ্যের প্রতীক বিশাল কাঠের রথ। নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। এবারে রথযাত্রায় উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ আহমদ সোহান সিরাজি। তথ্য ছবিতে বিস্তারিত। ফিকে হওয়া কাঠের কাঠামোতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। হলুদ, লাল আর সবুজে সেজে উঠেছে রথের অবয়ব। রংতুলিতে নান্দনিক করে তোলা হচ্ছে দেবদেবীর প্রতিমা। বৃহস্পতিবার এই রথে করেই যাত্রা করবে যশোমাধব দেব, কানাই বলাই ও আদ্যা দেবী। উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ধামরাইয়ের যশোমাধবের রথ ঘিরে প্রতি বছর সমাগম ঘটে হাজারো ভক্ত ও দর্শনার্থীর। এরই মধ্যে সম্পন্ন হয়েছে রথ উৎসবের সব ধরনের প্রস্তুতি। 9 দিনে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হলেও মাসব্যাপী চলে মেলা। উৎসবে মাতে পুরো এলাকা। দোয়া পাকলের কাজ শেষ, এখন রং তুলির কাজ চলিতেছে। বৃষ্টির কারণে কান্না দেরি হয়েছে, আশা করি কালকের দিনে দুপুরের দিকে শেষ দিয়ে আমরা নেমে যাবো। ইতিমধ্যে রথ সংস্কার সহ রঙের কাজ প্রায় শেষ। অন্যান্য আয়োজনের যে বাকি দিকগুলো সেগুলো মোটামুটি সম্পন্ন। আয়োজন নির্বিঘ্নে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে মাঠে আছে আইন শৃঙ্খলা বাহিনী। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে উপজেলা প্রশাসন। এবারের রথযাত্রার উদ্বোধন করবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জনগণের যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন এবং বিশেষ করে জ্যাম জট যে একটা হয় ওখানে, সেই বিষয়টাও আমরা ট্রাফিক পুলিশকে বলেছি যেন নির্বিঘ্নে জনগণ এখানে আসতে পারে এবং কেউ যেন ইনসিকিউর ফিল না করে। নিরাপত্তা জোরদার, নির্বিঘ্নে এই অনুষ্ঠান পরিচালনা করা এবং সুশৃঙ্খলভাবে তার জন্য যা যা করা দরকার আমরা ইতিমধ্যে নিয়েছি এবং আমরা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাই সর্বপক্ষ থেকে সচেষ্ট আছি। 1672 সালে প্রথম বাঁশের কাঠামো দিয়ে তৈরি করা হয় যশোমাধবের রথটি। আগামী 24 জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হবে এবারের আনুষ্ঠানিকতা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক ঘড়ি কাটা বলছে গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আর পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ছিলাম আব্দুর রৌফ, আমি ছিলাম সূচনা হাসান এবং আমাদের গুড মর্নিং বাংলাদেশের এই আয়োজনের সারাক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।